ফ্রাইডে ফান্ডার আজকের নিবেদন অনির্বাণ দাশের লেখা মন্ত্র। গল্পের প্রধান চরিত্রে সঞ্জীব এবং বাবাজি, গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে শুভঙ্কর ও প্রিয়ঙ্কর। শুরু হচ্ছে মন্ত্র। অমিত্যকাক্করং ব্রহ্মবাহরং মামনশ্বরং জপ্রয়াদিতজ্জন জংসজ্জাতি। ক্ষীণ অথচ কর্কশ একটা গলায় মন্ত্রগুলো উচ্চারণ হয়ে মিলিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে ঘরের প্রতিটা কোণা ছুঁয়ে কানে। 5 দিন হতে যায় সঞ্জীবের সাথে এই ঘটনা ঘটে চলেছে। সারা বাড়ি পরীক্ষা করেছে ও। ভূত প্রেত পিশাচ শয়তান এসবে ওর কোনো কালেই ভয় নেই। পাড়া প্রতিবেশী থেকে বন্ধু মহল বহুবার ভূত প্রেত নিয়ে ওর সাথে অনেকেই বাজি ধরেছে, প্রতিবার ওই জিতেছে। তাই ওকে ভয় দেখানোর জন্য এইরূপ কোনো কারসাজি কি ওর বাড়ির সংলগ্ন দেয়াল বা ঘরে কেউ করে রেখেছে? কোনো স্পিকার রেখে গেছে? মাঝরাতে সেটা রিমোটের মাধ্যমে চালিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে কেউ? গত 5 দিন ধরেও চিরুনি তল্লাশি চালিয়েও বাড়ির সংলগ্ন এরকম কিছু আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে যা থেকে এইরূপ শব্দ বা মন্ত্র উচ্চারণ হয় মাঝরাতে। তবে কাল রাতে নিজের মোবাইলের ভয়েস রেকর্ড অন রেখেও শুয়েছিল। ঘুম থেকে উঠে মোবাইল চেক করে, টানা 3 ঘন্টার রেকর্ডিংয়ে রাত 3টে থেকে 3:30-এর মাঝে ক্ষীণভাবে এই মন্ত্র উচ্চারণ হয়েছে বেশ কয়েকবার। শেষবার উচ্চারণের সময় একটা টানেলের ভেতর থেকে আসা কর্কশ হাসি হেসে মিলিয়ে গেছে। প্রতিবেশী বা বন্ধুদের এই কথা বললে তারা ওর পিছনে লাগবে, ধরেই নেবে সঞ্জীব জীবনে প্রথমবার কিছুতে ভয় পেয়েছে। এটা নিয়ে ওকে রাগাবে। ওর সাহসিকতার যে পরিচয়টা সবার মধ্যে বিরাজমান সেটার একটু হলেও নিষ্পত্তি ঘটবে। তাই কোনো মতেই সেই ধারণা পাল্টে দেওয়া যায় না। যতই যাই হোক এদেরকে এই বিষয়ে বলা যাবে না, মনে মনে ঠিক করে সঞ্জীব। তার থেকে ভালো অফিস ফেরার পথে ওপারে আহরিটলা ঘাটের লাগোয়া কোনো মন্দিরে কোনো পুরোহিতকে একবার শুনিয়ে জিজ্ঞাসা করে নেবে যে আদেও কি এটা কোনো মিনিংফুল মন্ত্র, নাকি আজে বাজে কিছু উচ্চারণ করে কেউ বদমাইশি করছে ওর সাথে রাতে। সন্ধ্যা পেরিয়ে গেছে। আজ অফিস থেকে বেরোতে এমনিতে একটু দেরি হয়ে গেল, তার উপর এই অসময় বৃষ্টি। অফিসের নিচে দাঁড়িয়ে কেটে গেছে আরও 1 ঘন্টা। এখন বাজে 8:30। একটু কমতেই মাথায় বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়ল সঞ্জীব। এরপর দেরি করলে লঞ্চ বন্ধ হয়ে যাবে, তারপর বাস ঠেঙিয়ে অনেক হ্যাপা। তাই বৃষ্টিকে উপেক্ষা করেই লঞ্চ ঘাটে এসে উপস্থিত হয়েছে। ঘাটের দিকে এগিয়ে যাবে এমন সময় খেয়াল পড়ে মন্ত্রের কথা। কৌতূহল চেপে রাখা দায় ওর পক্ষে। আজ নিয়ে 6 দিন হবে, যার কোনো সমাধান এখনো ও খুঁজে বার করতে অক্ষম। তাকে জানতেই হবে কি এটা। দরকার পড়লে উবের করা যাবে, কিন্তু আজ আগে এই মন্ত্রের রহস্য জানতে হবে। 2-4 পা এগোতেই পরপর মন্দির, ছোট ছোট ধূপমালা, আতর ধুনোর গন্ধে ভূতনাথ সংলগ্ন এলাকা একটা অদ্ভুত সনাতন মাদকতায় পরিবেষ্টিত। এদিক ওদিক করে একটা পুরোহিতের দিকে এগিয়ে গেল সঞ্জীব। বলল, একটা মন্ত্র শোনাবো, শুনে বলতে পারবে? মাথা নাড়ালো পুরোহিত। বুঝতে পারল দক্ষিণা ছাড়া কাজ হবে না।
50 টাকা দিয়ে বলল, শুনে বলুন। পাশের মন্দির থেকে আসা কাসর ঘণ্টার আওয়াজে বাবাজির কানে কোনো মন্ত্র পৌঁছালো না। অবশেষে উঠে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো দুজন। পুরোহিত বললেন, আর একবার শোনান দেখি। সঞ্জীব অন করে কানের কাছে ধরতেই বেজে উঠল সেই মন্ত্র। বার কয়েক শোনার পর বন্ধ করতে বললেন, কি জানতে চান? সঞ্জীব আবার জিজ্ঞাসা করল, এটা কিসের মন্ত্র? কোন পুজোর মন্ত্র এটা? পুরোহিত একটু চুপ করে থেকে বলল, এটা পিণ্ডি দানের মন্ত্র। এটা বলে পিণ্ডি দান করতে হয়। শুনে সঞ্জীবের বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। পুরোহিত চলে গেলেন। সঞ্জীব একটা অদ্ভুত চিন্তায় মগ্ন হয়ে বুঁদ হয়ে গেল। একটা অদ্ভুত চিন্তা নিয়েই বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে বলতে গেলে ও একাই। দুতলাটা ফাঁকা। বাড়ির মালিক বয়স্ক, ওঠানামার অসুবিধা, তাই একতলায় থাকেন উনি। দুতলার ভাড়াটিয়া চলে গেছে ফ্ল্যাট কিনে। সঞ্জীব থাকে 3 তলায়। ওর ঘরের পাশ দিয়ে ছাদে যাওয়া সিঁড়ি। ঘরে এসে আরও কয়েকবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ছাদের দেওয়াল, কার্নিশ, খাটের নিচ সব কিছু দেখে নিল। না, কোনো কিছুই নেই। কোনো এমন জিনিস নেই যা থেকে এমন শব্দ আসে। খাওয়া দাওয়া শেষে শুয়ে শুয়ে ভাবতে থাকলো সঞ্জীব। লাস্ট বাজি ধরেছিল ও বিল্টুর সাথে, যার জন্য বিল্টুর কাছ থেকেও 2000 টাকা যেতে। তবে সেই বাজি ধরাটাই কি কাল হয়েছে ওর? শ্মশানে মালসার ওপর পড়ে থাকা একটা কলা দেখিয়ে বিল্টু বলেছিল, এটা যদি খেতে পারিস তোকে 2000 টাকা ক্যাশ দেবো। সাহস আর টাকার লোভ সামলাতে না পেরে সঞ্জীব খেয়ে দেখিয়েছিল। সবাই সেদিন হতবাক হয়ে সঞ্জীবকে দেখেছে। কয়েকজন পিঠ চাপড়ে বলেছিল, ভাই তুই বলেই পারলি, আমায় 50,000 টাকা দিলেও হয়তো আমি পারতাম না। সেই চ্যালেঞ্জটাই কি কাল হয়েছে? তোর কি সব ভাবছে সে তো এসব মানে না। বেকার ভেবে নিজের মনকে আরো দুর্বল করা, এই ভেবে ঘুমানোর চেষ্টা করে সঞ্জীব। একসময় ঘুমিয়ে যায়। রাত্রি কটা ঠিক জানে না, তবে কানে আসছে সেই ক্ষীণ মন্ত্র। চোখ মেলতেই বুঝলো লোডশেডিং। বাইরে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে। জানলার পর্দাগুলো হাওয়াতে মাঝে শূন্যে ভেসে আছে। হঠাৎ বিদ্যুৎ চমকালে আলোতে যা দেখলো সঞ্জীবের, তাতে গোটা শরীরটায় একটা বিদ্যুৎ খেলে গেল। মন দিয়ে একটা লোক ঘরের মেঝেতে উল্টো দিক করে বসে কলার পাতার ওপর দলা পাকিয়ে কি যেন রাখছে। এক হাত দিয়ে পাকিয়ে চলেছে একটা দলা। বিদ্যুৎ চমকানোর আলোতে মাঝে মাঝে ওর ঘরের ভেতরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সঞ্জীব অনুভব করলো ওর মাথার কাছে ধূপ জ্বলছে। দলা পাকানো বস্তুগুলো কলা পাতার ওপর লোকটা সাজিয়ে রাখছে। ঘরের মধ্যে ছেঁড়া ছেঁড়া রজনীগন্ধা ফুল, ধূপের গন্ধ মিশে কেমন একটা অদ্ভুত গন্ধ। এই ধূপের গন্ধটা চেনা, কিন্তু গা গুলোচ্ছে। কোথায় পেয়েছে এই ধূপের গন্ধ? হ্যাঁ, সেদিন বিল্টুর সাথে শ্মশানে বাজি লড়ার সময় ঠিক এই ধূপের গন্ধই ওর নাকে এসেছিল। কি উগ্র! দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সঞ্জীব এবার বুঝতে পারছে ওর গলার আওয়াজ ও হারিয়েছে। শত চেষ্টা করেও ও একটু চেঁচাতে পারছে না। মনে হচ্ছে গলার শিরা ফেটে যাবে।
শরীরের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করেও কিছুতেই একটু আওয়াজ করতে পারল না। ঘরের মধ্যে মন্ত্রের উচ্চারণ আস্তে আস্তে তীব্র হয়ে উঠছে। সারাটা শরীর ওর ঘামে ভিজে গেছে। হাতের মুঠোতে কি একটা দানা দানা বস্তু নাকের কাছে এনে শুকতে বুঝতে পারল কালো তিল। দুমুঠো কালো তিল নিয়ে ও কি করছে? ভয় পেয়ে মুঠো খুলে ছড়িয়ে দিল ঘরে কালো তিল। পর মুহূর্তে আবার বিদ্যুতের আলোতেও দেখতে পেল ঘরের মেঝেতে এখন কোণের দিকে উল্টে হয়ে বসে থাকা লোকটার পাশে মোমবাতি জ্বলছে। দলা পাকানো তাল তাল বস্তুগুলোর ওপর কালো তিল। সঞ্জীব বুঝতে পারল ওগুলো পেন্ডি। লোকটা উঠে দাঁড়িয়েছে, একটা দলা পাকাতে পাকাতে ওর দিকে এগিয়ে আসছে। মুখের চামড়া ঝলসে গেছে, এক পাটি চোয়াল খুলে সামান্য অংশ মুখের সাথে ঝুলছে। কাঁচা রক্ত বুকের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। উল্টো হাতে লোকটা একটা পিণ্ডির দলা পাকাতে পাকাতে সঞ্জীবের কাছে এসে গড়িয়ে দিল সঞ্জীবের বুকের ওপর। থুতনি আর গলার কাছে আটকে গেল সেই দলাটা। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। দুটো হাত বালিশের পাশ থেকে বেরিয়ে চেপে ধরল সঞ্জীবের গলা। বিস্ফোরিত চোখে সঞ্জীব দেখল তার মাথার উপর ঝুঁকে আছে সেই চোয়াল ঝুলে যাওয়া ঝলসানো মুখটা। মাড়ির ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে সঞ্জীবের ঠোঁটে পড়ছে। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে হাত পা ছুঁড়ে ভীষণ জোরে একটা আর্তনাদ করে সঞ্জীব উঠে বসে হাঁপাতে থাকে। ওর সারা শরীর ঘামে ভেজা, শ্বাস প্রশ্বাস চলছে খুব জোরে। দমকা একটা হাওয়া শূন্যে ভেসে থাকা পর্দাগুলোকে ধপ করে একটা শব্দ করে জানলার রেলিংয়ের সাথে মনে হলো কেউ চেপে ধরল। ঘরের মধ্যে হালকা একটা শব্দ অনুভব করল। ঘরের কোণ থেকে প্রতিধ্বনি মিলিয়ে গেল। মাথার মোবাইলের আলোতে দেখতে পেল বালিশের ওপর একটা কলা রাখা। দরজা খুলে প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলো সঞ্জীব। হাঁপাতে হাঁপাতে বাড়ির একটু দূরে মন্দিরের সিঁড়িতে এসে শুয়ে পড়ল সকালের ভোরের অপেক্ষায়। সব ঘটনা শোনার পর সেই পুরোহিত সঞ্জীবকে একটা মাদুলি দিয়েছে, বলেছে সারাক্ষণ পড়ে থাকতে। এরপর অনেক দিন কেটে গেছে। ভূত পেট নিয়ে বাজি ধরার কথা হলে সঞ্জীব এখন এড়িয়ে যায়। সেই মন্ত্রটা লাস্ট 15 দিন হয়েছে ও শুনতে পায়নি। তবে কাল হাতের মাদুলিটা ছিঁড়ে গেছে। ঘরে আর কালো কান নেই, তাই ডয়ারে মাদুলিটা রেখেই আজ সে শুয়েছে। ঘড়িতে ঠিক কটা জানে না, তবে নিস্তব্ধতা জানান দিচ্ছে এখন মধ্যরাত। ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে একটা হালকা মন্ত্র। ঘুম ভাঙে সঞ্জীবের। কোনো কিছু ভাবার আগেই ও সিধে এগিয়ে যায় ড্রয়ারের দিকে। মাদুলিটা হাতে তুলে নেয়, কপালে ঠেকায়, কান খাড়া করে রাখে। না, এই মুহূর্তে সব কিছু স্বাভাবিক। কোনো মন্ত্রধ্বনি তার কানে এসে পৌঁছচ্ছে না। একটা দীর্ঘশ্বাস, তারপর আবার ঘুমোতে সক্ষম হয়। চোয়াল ঝুলে যাওয়া ঝলসানো মুখটার কথা আজ 6 মাসের বেশি হয়ে গেছে, তাও ভুলতে পারেনি সঞ্জীব। সেই পুরোহিত মশাইয়ের দেওয়া মাদুলি পরার পর ঘরে আর অস্বাভাবিক কিছু উপলব্ধি না করলেও সঞ্জীবের বারবার মনে হয়েছে সেই অশুভ একটা শক্তিকে যেন গায়ের জোরে দমিয়ে রাখার চেষ্টা। তার হাত থেকে সঞ্জীব এখনও নিস্তার পায়নি। শুধু একটা কবচ যা সঞ্জীবের সমগ্র জীবনটাকে একটা সুরক্ষা বলয় বেঁধে রেখেছে। একটু অসাবধান হলেই সেই ভয়ঙ্কর রাতে মুখোমুখি হতে হবে ওকে আবার। সেদিন হয়তো মৃত্যু সুনিশ্চিত। এইভাবে বাঁচা অসম্ভব ভেবে সঞ্জীব উপস্থিত হয় সেই পুরোহিতের কাছে। সব ঘটনা খুলে বলে। সব শুনে
পুরোহিত বলেন তার কাছে আর কোনো উপায় নেই, তবে এটাও বলে দেন তার পরিচিত একজন তন্ত্র সাধক আছেন, যিনি তারাপীঠে তন্ত্র সাধনা করে আসছেন আজ 22 বছর। তিনিই একমাত্র যদি পারেন তাহলে তিনিই পারবেন সঞ্জীবকে কোনো উপায় বাতলে দিতে, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সঞ্জীবকে উদ্ধার করতে। ঠিকানা জোগাড় হলে সন্দীপ রওনা দেয় তারাপীঠে, সেই তন্ত্র সাধক বাবার উদ্দেশ্যে। অফিস থেকে 5টা দিনের ছুটি মুকুব করতে ওর কাল ঘাম ছুটে গেছে। বসের সাথে খানিক ঝামেলায় জড়াতেও হয় সঞ্জীবকে। ট্রেনে উঠে ভাবতে থাকে তার অতীতের কথা, যে কোনো কালে কোনো কিছুতেই কোনো দিন ভয় পায়নি। বন্ধু মহল থেকে পাড়া প্রতিবেশী সবার কাছে যে ছেলেটা শুধু সাহস কুড়িয়ে এসেছে, আজ তাকে ভয়ের হাত থেকে বাঁচার জন্য কোন তারাপীঠে কোন তন্ত্র সাধক বাবার কাছে যেতে হচ্ছে ভেবে খানিক নিজের কাছেই নিজে ভেঙে পড়ে সঞ্জীব। যথাসময়ে তারাপীঠ পৌঁছে হোটেল বুক করে, খানিক খেয়ে ঘুমিয়ে রওনা হয় মহাশ্মশানের দিকে। সেখানেই আস্তানা সেই বাবাজির। খানিক বেগ পেতে হয় তার ঠিকানা খুঁজে পেতে। অবশেষে দেখা মেলে তার। মাথার জটা কাঁধ বেয়ে নিচে নেমে এসেছে তার, গাল তুবড়ে ঢুকে গেছে মুখের ভেতর, চোখের কোঠর অন্ধকারে নিমজ্জিত, মুখ ভর্তি সাদা দাড়ি, পরনে কালো রঙের একটা আলখাল্লা, চোখে কাজল, কানে মাকড়ি, গলা বেয়ে নেমে আসছে রুদ্রাক্ষের মালা। তার নিচে কোনো একটা পাখির পায়ের নখের একটা লকেট ঝুলছে, হাতে আলাদা আলাদা ধাতুর অনেকগুলো বালা, কপালে ছাই, তার মাঝে রক্তের মতো লাল টিপ, কপালের মাঝ বরাবর বিভক্ত হয়ে উঠে গেছে ওপরে। ডান পাশে একটা নরকঙ্কালের মাথা, বাঁ পাশে কিছু খালি মদের বোতল। ঘড়িতে এখন 4:16। বাবাজি ধ্যানে মগ্ন। যে ব্যক্তি বাবাজির ডেরায় সঞ্জীবকে ছাড়তে এসেছিল সে বলে গেছে, যদি বাবাজি ধ্যানে থাকেন তাহলে তার ধ্যান যেন না ভাঙায়, অপেক্ষা করতে বাবাজির ধ্যান ভাঙা অবধি। সেই অপেক্ষায় সঞ্জীব এখন অপেক্ষারত। 5:45 নাগাদ বাবাজির চোখ খোলে। জঙ্গলে তখন অন্ধকার নামছে। অন্ধকারে সঞ্জীব লক্ষ্য করে বাবাজির চোখে ঠিক যেন আগুনের মতো মণি জ্বলছে। কিছু বলার অবকাশ নেই। বাবাজির দৃষ্টিশক্তির মধ্যে অদ্ভুত এক শক্তি, যা সঞ্জীব অনুভব করে। খানিক তাকিয়ে থাকার পর বাবাজি আস্তে আস্তে বলে, পারবি না, তুই কিছুতেই পারবি না। বলেই ভয়ঙ্করভাবে বাবাজি চেঁচিয়ে ওঠে। ভারী অদ্ভুত একটা শক্তিতে ভরপুর কণ্ঠস্বর ছড়িয়ে যায় গোটা জঙ্গলে। সঞ্জীবের কাঁধের কাছ থেকে মনে হলো কিছু একটা নেমে গেল। একবার ঢোক গিলে সঞ্জীব হাত জোর করে বাবাজির দিকে কাতর কণ্ঠে বলে উঠল, বাবা, বাবা আমাকে বাঁচাও। বলে মাটিতে মাথা ঠেকিয়ে বাবার পায়ের কাছে নিজেকে সঁপে দিল। বাবা বলে উঠল, আয়, আমার সাথে আয়। সঞ্জীব বাবার পিছন পিছন জঙ্গলের আরো অনেকটা ভিতরে প্রবেশ করলো। একটা ছোট্ট খুপড়ি মাটির বাড়ি, তার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ভিতরে টিম টিম করছে প্রদীপের আলো। মাথা হেট করে ঢুকে বাবাজি মাটির খুঁড়িতে কে একটা দিতেই দপ করে জ্বলে উঠল সেই হাড়ির ভিতরটা। সঞ্জীব দেখতে পেয়েছে ঘরের এক কোণায় মা কালীর এক ভয়ঙ্কর মূর্তি। গলা শুকিয়ে এসেছে সঞ্জীবের। বাবাজি বলে উঠলেন, খুব সাহস তোর, পিণ্ডদানের মালসার ওপর থেকে তুই পিণ্ডির অংশ খাস? খুব সাহস তোর, তাই না? সঞ্জীবের সাথে বাবাজির প্রথম আলাপ। তার এখানে আসার কারণ কি, বৃত্তান্ত কিছুই বলেনি সঞ্জীব বাবাজিকে। তা সত্ত্বেও কি করে বাবাজি? কোনো কথা বলার সুযোগ নেই। সঞ্জীব বুঝে গেছে বাবাজির অসীম ক্ষমতা। পারলে বাবাজিই পারবে
তাকে এই অন্ধকার থেকে উদ্ধার করতে। হাত জড়ো করে সঞ্জীব প্রাণ ভিক্ষা চায় বাবাজির কাছে। বাবাজি বলেন, তুই জানিস তুই এখানে একা আসিসনি, সেও এসেছে তোর সাথে। সঞ্জীব বলে, কে বাবাজি? কে এসেছে আমার সাথে? আমি তো কাউকে নিয়ে আসিনি, এখানে তো আমি একা এসেছি। যে তোকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে আছে আজ 6 মাস যাবৎ, শুধু সুযোগের অপেক্ষা। তুই যে মালসার ওপর থেকে পিণ্ডি খেয়েছিলি, সে মৃত আত্মা কোনো সাধারণ আত্মা নয়। পিশাচের চোখ ছিল সেই দেহের ওপর, সেই মনের ওপর, সেই শরীরের ওপর। তুই সেই মৃত মানুষের পিণ্ডির অংশ ভক্ষণ করেছিস। তোর মৃত্যু কিন্তু অনিবার্য। শুধু হাতের ওই কবচ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, কিন্তু পারবে না, সারাটা জীবন পারবে না। একটা ভুল, তোর মৃত্যু অনিবার্য। সঞ্জীবের গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কলকাতা থেকে ভয়ঙ্কর একটা শক্তি পিছু নিতে নিতে তারাপীঠ এসে পৌঁছেছে। এ কথা জানার পর সঞ্জীব কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার মনের শেষ আসার আলোটুকু এখনো নিভে যায়নি। বাবাজির সংস্পর্শে এসে তা এখনো ক্ষীণ হয়ে জ্বলছে মনের গভীরে। বাবাজি সঞ্জীবকে কাছে ডাকে। করাতে শেষ ভাগ দিয়ে একটা ধারালো ছুরি বাবাজির হাতে। নিজের হাতের বাম কবজির ওপর সেই ছুরি দিয়ে একটু চিরে দেয় বাবাজি। রক্তের ধারা বেরিয়ে আসে বাইরে। সেই রক্তের ফোঁটা বুড়ো আঙুলে নিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে সঞ্জীবের কপালে মাঝ বরাবর একটা তিলক কেটে দেয়। দ্বিতীয় রক্তের ফোঁটা দিয়ে সঞ্জীবের কানের লতিতে ছুঁয়ে দেয় সেই রক্তটিপ। আলখাল্লার ভেতর থেকে একটা পুঁথির মালা বের করে। সঞ্জীব দেখে মালার শেষ অংশে ঝুলছে একটা রুদ্রাক্ষ। শেষ রক্তের ফোঁটা বাবাজি সেই রুদ্রাক্ষে লাগিয়ে সঞ্জীবের গলায় পরিয়ে দিল। কপালের মাঝখানে বুড়ো আঙুল ঠেকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করলেন বাবাজি। তারপর বললেন, যা এবার তুই, সে আসবে তোকে নিতে, ঠিক আসবে। এই মালা কোনো মতেই গলা থেকে তুই খুলবি না, যা এবার। সঞ্জীব ভীষণ রকম ভয়ে কুঁকড়ে গিয়েছে। সে কিছু বুঝতে পারছে না তার সাথে ঠিক কি হতে চলেছে। তবু বাবাজির কথা মাথায় নিয়ে অনেকটা সাহস সঞ্চয় করে সে নিজের হোটেলের দিকে ফিরে গেল। হোটেলে ফিরে সঞ্জীব সিধে চলে যায় নিজের বেডরুমের দিকে। ভীষণ ক্লান্ত, রাতের খাবার নেবে না সে। হোটেলে ঢোকার আগে ম্যানেজারকে সে এই কথা জানিয়ে ওপরে এসেছে। ঘরটা বেশ সুন্দর, বিছানার লাগোয়া একটা জানালা। বাইরের দিকে চোখ রাখলে অনেকটা ফাঁকা মাঠ দূরে মিলিয়ে গেছে সবুজের দেশে। সকালে এসে দেখেছে সে এখন অন্ধকারে ঢাকা আকাশে তারা দেখা যাচ্ছে। ঘরের আলো নিভিয়ে দিলে বেশ সুন্দর দৃশ্য। আজ রাতটা এভাবেই কাটুক, এটা ভেবে সঞ্জীব জানলার দিকে পা বাড়ালো যাতে চোখের সামনে আকাশটা দেখা যায়। ক্লান্তি আর ভয় দুয়ের সংমিশ্রণে ঘুম ছুঁয়ে গেল সঞ্জীবের দুটো চোখে। এখন কটা বাজে সে জানে না। ঘুমের মধ্যে অনুভব করছে সে একটা গোঙানির শব্দ, একটা কেমন পচা পোড়া গন্ধ, আর কানে আসছে ধীর ও ক্ষীণ শব্দে, চোখ খুলতেই সঞ্জীবের মনে হলো তার বুকের ভেতর থেকে কেউ হৃৎপিণ্ডটা বার করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে সে দেখতে পেল জানলার গ্রিলে কেউ যেন নিজের পা দুটোকে আটকে রেখে লম্বালম্বি সঞ্জীবের মুখের ওপর ঝুঁকে পড়েছে। অনেকটা হাহাকার মাখা রুক্ষ দুর্ভিক্ষের মতো তার মাথার চুলগুলো শূন্যে ঝুলে আছে। চোখের কোটরে কোনো মনি নেই, মুখের রং ফ্যাকাশে সাদা বিবর্ণ। বীভৎস একটা হা করে সঞ্জীবের মুখের ওপর নিজের সমস্ত শক্তি দিয়ে সেই অদ্ভুত জিনিসটা সঞ্জীবের ভিতর থেকে কিছু একটা টেনে নিতে চাইছে। সিধে হয়ে ওঠা সঞ্জীবের পক্ষে সম্ভব নয়। পাশ ফিরে এক লাফে সঞ্জীব মাটিতে এসে পড়ে।
বাবাজির দেওয়া সেই মালাটায় টান লেগে পুঁথির মালাটা ছিঁড়ে যায়। রুদ্রাক্ষটা গড়িয়ে যায় একটু দূরে। সঞ্জীব দেখে খাটের নিচে চোয়াল ঝুলে যাওয়া, মাথা নেড়া, এক পাটি দাঁতহীন বিভৎস একটা মূর্তি বাঁ হাতে বসে বসে দলা দলা কি একটা খাচ্ছে। জানলায় আটকে থাকা সেই ছায়া মূর্তিটা খাটের উল্টো দিকে দেওয়াল ধরে হামাগুড়ি দিয়ে নামছে। সমস্ত শক্তি সঞ্চয় করেও সঞ্জীব বিন্দু মাত্র শব্দ করতে পারল না। রুদ্ধশ্বাস পরিস্থিতি। মৃত্যুকে সঞ্জীব সামনে থেকে দেখছে। এই ভয়ঙ্কর শক্তির হাত থেকে রেহাই পাওয়া আর সম্ভব নয়। খাটের নিচ থেকে সেই চোয়াল ঝুলে পড়া আধপোড়া শরীরটা দুটো কবজির ওপর ভর করে সঞ্জীবের দিকে এগিয়ে আসছে। একটা হাত বাড়াতেই মুখ থুবড়ে পড়ে সেই অদ্ভুত শরীরটা। সঞ্জীব লক্ষ্য করে মালা থেকে আলাদা হয়ে যাওয়া রুদ্রাক্ষটাকে সেই শরীরটা পায়ের হাঁটুর কাছে চেপে রেখেছে। মুখ দিয়ে বেরিয়ে আসছে দলা দলা কালো তিল মিশ্রিত ভাত। সারা সিলিংয়ে বাদুর আর চামচিকে, ঘরের মধ্যে শূন্যে কুণ্ডুলি পাকিয়ে উঠছে। ওদিকে সেই বিবর্ণ একটা সাদা মুখ এখন পাখার ব্লেডে দুটো পাকে আটকে রেখে ঘুরছে। কর্কশ শব্দে সঞ্জীবের কান মাথা বো বো করছে। চোখ বোঝার আগে সঞ্জীব শেষবার দেখে তার জানলার কপাটগুলো খুব জোরে একবার বাইরের দিকে একবার ভিতর দিকে বন্ধ হয়ে থেমে যায়। এরপর সকালে দরজা খুলছে না দেখে ম্যানেজার কর্মচারী ডেকে সঞ্জীবকে উদ্ধার করে। ও সারা শরীরে তখন ধুম জ্বর। ডাক্তার দেখানো হয় বিকেলে। একটু স্বাভাবিক হতে বাবাজির কাছে যায়। বাবাজি ধ্যানে মগ্ন। অপেক্ষা করে সঞ্জীব। বাবাজির ধ্যান ভাঙতে সঞ্জীব লুটিয়ে পড়ে বাবাজির পায়ে। বাবাজি বলে ওঠে, ওঠ ওঠ বাচ্চা, বিপদ কেটে গেছে, যা এবার ফিরে যা। সাহস আর দেখাবি? আবার খাবি নাকি? এই বলে সঞ্জীবকে বাঁ দিকে তাকাতে ইশারা করে। সঞ্জীব তাকিয়ে দেখে মালসার ওপর একটা কলা রাখা। শুনছিলেন মন্ত্র, রচনা অনির্বাণ দাস, বিভিন্ন চরিত্রে শুভঙ্কর ও প্রিয়ঙ্কর, গল্প পাঠে সুজয়, এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে ফান্ডা।